খবরটা যখন প্রথম শুনেছিলাম জাস্ট অবাক হয়ে গিয়েছিলাম। তবে একেবারে অবিশ্বাস্য নয় অবশ্য। শুনেছি বহু বছর আগে নাকি এইসব পাওয়া যেত নদীর বালিতে। তো এনারা এখন খুঁজে চলেছেন। মোটামুটি আপনারা পেয়েছেন? কেউ একটুও পেয়েছেন? তাই বলে এখনো এই 2024-এ রাজকুমার দা হেসে বলেছিল চলে আসুন একদিন এদিকে, নিজের চোখেই দেখে যাবেন সব। তখন নিশ্চয়ই বিশ্বাস হবে। এবার যখন পুরুলিয়ার বান্দোয়ানের দিকেই গিয়েছিলি, ফোনে ধরলাম রাজকুমার দাকে। দাদা অভয় দিলেন, বললেন অসুবিধা নেই, আমরা দুজন দুটো বাইক নিয়ে পৌঁছে যাব আপনাদের ওখানে, আপনাদের দুজনকে নিয়ে চলে আসবো। তারপর সারা দিন ঘুরে বিকেলের ঘাটশিলা স্টেশন থেকে ইস্পাত এক্সপ্রেস ধরিয়ে দেবো। তাহলে আমরা এখন কি দেখতে যাচ্ছি নিশ্চয়ই বুঝতে পারছেন। না বুঝলে বলে দিচ্ছি, আমরা যাচ্ছি নদীতে সোনার সন্ধানে, একেবারে খাঁটি সোনা। নমস্কার বন্ধুরা, কেমন আছেন? সবাই ভালো তো? নেচার সঙ্গে আরও একটা নতুন ভিডিওয়ে আমি পলাশ আপনাদের স্বাগত জানাচ্ছি। এর আগের ভিডিওতে আপনারা দেখেছেন যে আমি এসেছিলাম বাঁকুড়ার ঝিলিমিলির কাছে। একটা দুর্দান্ত অভিজ্ঞতা হয়েছিল সেই ভিডিওতে। কি হয়েছিল সেটা দেখতে গেলে আগের ভিডিওটা দেখতে হবে। একটা দারুণ অভিজ্ঞতা। তো এখন আমরা সেই ঝিলিমিলির থেকে এখন বেরিয়ে যাচ্ছি বান্দোয়ানের দিকে। শুধু আমি একা নই, পারিজাতদা আছে, ওই দেখুন গাড়িতে বসে আছে, ওই যে আমাদের প্রসূনদা আছে, আর আছে রাজকুমার দা। এই যে বান্দোয়ানের সেই রাজকুমার দা, যাকে দেখিয়েছিলাম বান্দোয়ানের সেই কী যেন দুয়ারসিনীর হাটের সামনে, মনে আছে? সেই রাজকুমার দা আছে, পরে আরও দেখাচ্ছি। তো এখন আমরা যাচ্ছি বান্দোয়ানের দিকে। একটা নতুন ধরনের অভিজ্ঞতা সেখানে হতে চলেছে, একটা ইউনিক জিনিস হয় সেখানে। তো চলুন সেটা আজকে আপনাদের দেখাতে চলেছি এই ভিডিওতে। তাই ভিডিওটা একদম শেষ পর্যন্ত দেখুন, আশা করি ভালো লাগবে। তো চলুন ভিডিও শুরু করা যাক। গাড়িতে উঠি, যাই বান্দোয়ানের দিকে। এই যে পরাডির হাট, এইখানে বিখ্যাত হাট বসে একদম জঙ্গলের মধ্যে। এই হাট শনিবারে হয়। তো শনিবারে যদি আসা যায় তাহলে কিন্তু এই হাটটা দেখা যাবে। একবার ইচ্ছা আছে এই হাট দেখতে আসবো আমি এখানে, পরাডির হাট। এই যে হাটতলা, এই জায়গাটা আমার দুর্দান্ত লাগে। তো আপনারা যারা আসেননি, বিশেষ করে বাইক নিয়ে যদি এই জায়গায় আসা যায় তাহলে কিন্তু এই জায়গার আনন্দটা, মানে এই জায়গার আসল স্বাদটা পাওয়া যাবে। শিলিগুড়ি থেকে পেরিয়ে যে করোনেশন ব্রিজ আছে না, সেই ব্রিজটার মতো দেখতে এই ব্রিজটা। দারুণ সুন্দর কিন্তু ব্রিজটা দেখতে চাইছেন তো? চোখ দেখেন। এই আমাদের বাইক দুটো এখানে দাঁড়িয়েছে, নেমে যাই। এই ব্রিজটা নিচ থেকে একটু দেখে। তো যমুনা জোর ব্রিজটা দেখবার জন্য আমরা রাস্তা থেকে বাঁদিকে নেমে গেলাম। বাঁদিকে জায়গাটা খুব সুন্দর করে একদম যত্নে পরিপাটি করে সাজানো একটা বাগান রয়েছে, কেয়ারি করা। আর পারিজাতদারও মুখে হাসি রয়েছে। আর সেই শিলিগুড়ির যে আমরা দেখেছিলাম না সেবকে করোনেশন ব্রিজ, একদম সেই করোনেশন ব্রিজের আদলে তৈরি কিন্তু এই যমুনা জোর ব্রিজ। জায়গাটা কিন্তু খুব সুন্দর। অনেকে হ্যাঁ, আমরা যমুনাকে দেখেছি দিল্লিতে, আগ্রাতে, আর এখানেও যমুনা আছে। যমুনা বান্দোয়ানের যমুনা। এই যে দুর্দান্ত ব্রিজ। এই দেখুন যমুনা জোর ব্রিজ। নিচে যমুনা নদীতে অনেকে স্নান করছে, ওই যে দূরে
স্নান করছে অনেকে। দারুণ সুন্দর না? লুকিয়ে আছে এই জায়গায় একটা সুন্দর ছাতিম গাছ, তার নিচেটা এত সুন্দর করে বাঁধিয়ে দিয়েছে। এখানে বসে আমরা এখন যমুনা জোর ব্রিজটা দেখছি। এই যে যমুনা নদী রয়েছে এখানে, এই যমুনা নদী কিছুটা দূরে গিয়ে টটকো নদীর সাথে মিলিত হয়েছে। টটকোর সাথে মিলন হওয়ার পরে তার নাম হয়ে গেছে জাম নদী। এই জাম নদী গিয়ে কংসাবতী যে জলাধার আছে মুকুটমণিপুরে, সেই জলাধারে গিয়ে মিশেছে। অর্থাৎ এর এই জাম নদীর শেষ হচ্ছে কংসাবতী জলাধারে মুকুটমণিপুর। তো পাহাড়ি নদী, মানে সোজা ঝাড়খণ্ড থেকে বেরিয়ে আসছে। আর এই হলো তার ব্রিজ। দারুণ সুন্দর একটা সময় এসেছি, হালকা হালকা বৃষ্টি হচ্ছে আকাশে। আর আমরা এখানে বৃষ্টি থেকে মাথাটা বাঁচানো হচ্ছে। এইখানে বৃষ্টি থেমেও গেল, হালকা পড়ছে। ওখানে ঝুলে ঝুলেও দেখি মোটামুটি করোনেশন ব্রিজের ড্যামই সেকেন্ড করোনেশন। দারুণ। এই যে প্রসূন, আমি বললাম আমাদের প্রসূন ভাই, এই যে আমাদের আজকের যাত্রায় সঙ্গী রাজকুমার দা। একদম বান্ধবানে আসুন, বান্ধবানে আমরা আছি। এই যে গোপটা দেখেছেন তো? হ্যাঁ, সর্বদা হেল্প আছে আমাদের। বান্ধবানে চলে আসুন, ভয় পাবেন না। খুব ভালো মানুষ, এটাই এনজয় করতে হবে। এটা এনজয় করতে হবে। খুব ভালো মানুষ, ভয় পাবেন না, আমরাও পাইনি। যমুনার ব্রিজের সামনে দোল খাচ্ছে আমাদের পারিজাতদা। একবার দোল না খেলে চলে না ভদ্রলোকে। সামনে এত সুন্দর সিনারি, হ্যাঁ সামনে এত সুন্দর সিনারি, করোনেশন ব্রিজ দেখতে দেখতে খাওয়া মজাই আলাদা। আচ্ছা, যদি এটা বর্ষাকাল হতো, আরো জল যদি থাকতো, মজাই লাগতো। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। তো চলুন, বর্ষাকালে আবার চলে আসবেন এদিকে। বর্ষায় এসে গেছে, বৃষ্টি পড়ছে তো। আমরা এখন হাড়গাড়ার জঙ্গলের মধ্যে দিয়ে যাচ্ছি। দারুণ সুন্দর রাস্তাটা, দেখুন। উঁচু নিচু, উঁচু নিচু, অসাধারণ সুন্দর, অসাধারণ বিউটিফুল। দারুণ এনজয় করছি। খুব সুন্দর একটা গ্রাম পড়ছে এই। আমরা যখন এই বড় গ্রামের শবর পাড়াতে ঢুকেছি, তখন বেশিরভাগ ঘরই প্রায় ফাঁকাই দেখেছি। কোথায় সব চলে গেছে পরে জানতে পারলাম। কেউ গেছে মাঠের কাজে, কেউ গেছে পাশের নদীতে সোনা খুঁজতে। কোথায় গেছে গো? হ্যাঁ, আজ সোনা ধরতে যাও না? আজ সোনা ধরতে যাও না? আজ কে কে গেছে? ওই উপর দিয়ে লেগে এই নামও তো করতে না, আজকে যাইনি। আজকে যায়নি। আজকে যাইনি। ঠিক আছে, আপনিও যান নাকি মাঝে মাঝে? হ্যাঁ। আপনার সেই ইয়েটা কোথায়? আপনার সেই পাটা কই? আচ্ছা, পাটা এটা আমাদের বাড়িতে। ও, এইটা আমাদের বাড়ি। লেখা তো এই সামনে বাড়ি। ধুতে আগে? হ্যাঁ, ধুতে ছিলি। তুমি তখন তো তোমার বয়স কেমন ছিল? কত বছর আগে?
তো আমি জানি 10-20 বছর আগে? হ্যাঁ ওই ভিটাটা ওই দিকে আছে ও, আপনিও ধরতে যেতেন? আচ্ছা, কত সোনা তখন বাবার হ্যাঁ। কত সোনা এই যে এই দিদিও যেতেন। নাই তো এত নাই এই যে এই বসে পাটা, একটু গল্প করবো, বস। এই পাটা দেখো এই পাটাটার দাম কত? এত 500-600 500-600। ও, আর আগে তুমি 10-20 বছর আগে ধুতে? হ্যাঁ ধুতে ছিল এই তো আমরাই ধুতে ছিল এরা নাই কোনো কি কাঠে তৈরি? শিমুল কা শিমুল, আর ইয়া ডোকা মানে পাতলা হয়। যে ভারী হয় ভারী আছে, ভালো ভারী। হ্যাঁ ডোকা আমাদের ক্ষেত আছে ডোকা কাটে তখন সোনা পেতেন? হ্যাঁ তখন দমে সোনা এখন দমে সোনা পাওয়া যেত? এই দিয়েছে ওই নষ্ট হয়ে গেছে পাটাগুলো। তো এদিকে এই পাটাগুলো জলের উপর ভাসিয়ে রাখে, আর এর উপরে মানে মাটিতে নদীর নিচে থেকে মাটিটা ভেঙে হ্যাঁ মাটিটা তুলে নিয়ে এর উপরে রাখা হয়, নৌকার মতন। তারপরে ভেসে 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 সোনা। বালিটা এটা কিন্তু স্ট্রেট নেই, যে নৌকার মতন কিছু, তাই তো? মাঝখানে নিচু। আচ্ছা, তাইলে তুমি সপ্তাহে বিকতে না ডেলি বিকতে? না ডেলি নাই বিকি এক সপ্তাহ করে বিকো? ও, কত হইতো এক সপ্তাহ পরে বিকে? আগে কম ছিল আগে কত ছিল গো, কত 3 পাইতে? টাকা 4 টাকা এখন বেশি হয় 3 টাকা 4 টাকা ধান? হ্যাঁ এখন বেশি হয় ধানে? ধান মানে ধানের মতো, ধানের না ধানের মতো নাই, ধানের সাইজ নেই, মানে ধান এক ধান আর ক ধানের রতি? আচ্ছা, একটা ধানের ওজনে যত হতো। ও দুনিয়া ছোট বাড়ে মানে এইটাতে অনেক সোনা ধোয়া হয়েছে এখনো পর্যন্ত। বাহ, দেখুন এই হলো বড় গ্রামের সবরপাড়া, তাই তো? সবরপাড়া। তা আপনার মানে বাড়ি কি এখানেই না শ্বশুর বাড়ি এটা? এটাই আপনার বাড়ি? শাশুড়ি? না না, বাপের বাড়ি কথা বলছি। হিমাদ্রিপুর। ওখান থেকে যখন এসছেন নতুন দেখলেন যে সোনা খোঁজে এখানে, আপনার তখন মনে হলো না যে আমি সোনা খুঁজতে যাই? কেমন লাগলো যখন নতুন নতুন সোনা খুঁজতে গেলেন? আমি তখন জানি না তো জানতেন না তখন কিভাবে সোনা খোঁজে? এই শুধু কালো বালি কিনা দিয়ে নিয়ে আসছে কালো বালিগুলো নিয়ে আসতেন, তারপরে আস্তে আস্তে কালো বালি ও, মানে আপনি শিখিয়েছেন? হ্যাঁ, শিখিয়েছেন উনি আপনার? বালির নাম হয় ফুরো আবি, তবে ওই পাটাটাই ঝলকে যাবে আচ্ছা। তখন ওই বাচ্চারা ঢালবি আরো জায়গাটাই। হ্যাঁ, তো যাওয়ার আগে এখনো পর্যন্ত নদীর ধারে যাইনি, যাওয়ার আগে দেখি এই ভাই ভাই আপনার নাম কি? বাবুলাল সবর। তো ওনারা তো যান নদীতে সোনা খুঁজতে, তো কিরকম সোনা ওনারা পান সেটার একটা নমুনা দেখে নিন। আমরা আফ্রিকায় বিভিন্ন জায়গায় সোনা খোঁজা দেখেছি, বিভিন্ন জায়গায় গোল্ড রাশ যেগুলো বলে সেই সোনা খোঁজা দেখেছি, কিন্তু আমাদের এই বাংলাতেও সোনা খোঁজা চলছে এখনো এই 2024 সালেতেও। তো দেখুন কিভাবে ওনারা সোনা খোঁজেন আর কিরকম সোনা পান, চলুন দেখি। এই দেখুন সোনা, ঠিক ঠিক শব্দ করবেন না। জানা রাখলে এই দেখুন, ওই যে এই দেখুন, হ্যাঁ করে চকচক করছে সোনা, হ্যাঁ একদম। কান মাকড়ি গিলা কেমন, কান গিলা এই সোনা এইখানে পাশের নদী থেকে পাওয়া গেছে। বাহ। তো সোনা খোঁজার গল্প তো এনাদের মুখ থেকে শুনলাম, কিন্তু মুখ থেকে শুনলে তো হবে না, আপনাদের সেখানে নিয়ে যেতে হবে, সেখানে নিয়ে গিয়ে দেখাতে হবে কিভাবে সোনা খোঁজে, তাই তো? তো চলুন আমাদের সঙ্গে সেইখানে, যেখানে সোনা খোঁজা চলছে, পাশেই টটকো নদী কিছুটা দূরে, তো সেখানে টটকো নদীর ধারে গিয়ে দেখাবো কিছু মানুষ কিভাবে এখনো সোনা খুঁজে যাচ্ছে। চলুন সেখানে গিয়ে আপনাদের সঙ্গে দেখা হচ্ছে। আমরা এটা টটকোটা না, আমরা এখন টটকো নদীর একদম রিভার বেডে চলে এসেছি। এখানে ঘটনা ঘটছে একটা, সেই ঘটনাটাই আপনাদের দেখাতে নিয়ে এসেছি। চলুন দেখে নিই আগে।
আমাদের প্রতিবেশী রাজ্য ঝাড়খণ্ডের পূর্ব সিংভূমের গোবরঘষি এলাকায় উৎপন্ন হয়ে পুরুলিয়া দিয়ে বয়ে গেছে এই টটকো নদী। মানবাজার 2 নম্বর ব্লকের আকড়ো, জিতান পারগোলা, মারমো, বড়ু এইসব আদিবাসী গ্রামগুলোয় এপ্রিল, মে, জুন মাসে পা রাখলেই দেখা যাবে একদল লোক সকাল থেকে সন্ধে পর্যন্ত চালুনি নিয়ে টটকো নদীর জলে বালি চালছেন, খুঁজছেন কিছু। প্রায় 10 কিলোমিটার এলাকা জুড়ে চলছে এই খোঁজ, সোনার খোঁজ। মাঝে মধ্যেই বালির মধ্যে চকচক করে ওঠে সোনার গুঁড়ো। অনেকে আবার সারাদিনে 1 মুচিও পান না। পুরোটাই কপালের ব্যাপার। তাহলে দেখি আজ আমাদের কপালে কি আছে, দেখতে পাই কিনা সেই অমূল্য সম্পদকে। এক অদ্ভুত জিনিস দেখাবো বলেছিলাম না, সেই অদ্ভুত জিনিস। আপনারা তো গ্রাম দেখলেন, সেই গ্রাম থেকে মানুষ বিভিন্ন দিকে চলে গেছে সকালে। কেউ গরু চড়াতে গেছে, কেউ মাঠের কাজে গেছে, আর কিছু মানুষ এসেছে এই নদীতে। এটা হচ্ছে টটকো নদী। তো সেই টটকো নদীর একদম ধারে আমরা এসেছি দেখতে কি করছে মানুষগুলো। আমি পরিচয় করে দিই, আমাকে এই জায়গার যে খোঁজ দিয়েছিলেন যে আমার ওই রাজকুমার দা, সেই এই রাজকুমার রাখা, এই যে ইনিও রাজকুমার দা। হ্যাঁ, আর আমরা দুই রাজকুমার, দুজন রাজকুমার। আমাদের যুগলবন্দি সোনার খোঁজা, সোনার খোঁজ নিতে। তো সেই খবর আমি যখন পেয়েছিলাম আমি নিজেকে আটকে রাখতে পারিনি। আমি বলি কবে আমাকে দেখাবেন সেসব। তো আজকে সেই সুযোগ অবশেষে হলো। বাকিটা এই রাজকুমার দা দুর্দান্ত। তারপর শুনি আমরা রাজকুমারদার মুখে আপনার বাড়ি কোথায়, আপনি এই ব্যাপারটা সম্বন্ধে যদি কিছু বলেন। আমাদের বাড়ি অরিজিনালি এখান থেকে প্রায় 30 কিলোমিটার দূরে। তারপরে বাবা শিক্ষকতার সূত্রে এখানে আসেন এবং প্রায় 40-50 বছর আমরা এখানে আছি। তো এই আমরা যখন ছোট ছিলাম 2-3-তে পড়ি, তখন এখানে সোনা ধোয়ার যে রেয়াজটা ছিল, খুব একটা রেয়াজ ছিল। মানে নদীতে তাকালেই অনেক মানুষকে দেখা যেত যে সোনা ধুচ্ছে, এবং সেই সময় সোনা অনেক পাওয়াও যেত এই নদীতেই, এই টটকো নদীতেই। এবং এমন ছিল যে মানুষের জীবিকা অর্জনের একটা এটাই মাধ্যম ছিল। বিশেষ করে শবর, সাঁওতাল বা মাহাতো এই সম্প্রদায়গুলো এই পেশার সঙ্গে যুক্ত ছিল, এবং তারা যে সোনাটা পায় প্রতিদিন সেটা রাখে এবং সপ্তাহে 7 দিনে একবার বিক্রি করে, এবং বেশ কিছু টাকা পায়। তাদের কাছে অনেক কম, সেটা যে মূল্যে সেটা বিক্রি হওয়া দরকার তার থেকে হয়তো অনেক কম দামে তারা কিনে, কেবল মাত্র মুষ্টিমেয় 2-1জনেই কিনে। সেক্ষেত্রে কি হয়, তারা যেটা বলে সেটাই দিতে হয়। তাহলে সেটাতেও তাদের মজুরিটা পোষায় যায়। এই জন্যে মানে তারা এই পেশার সঙ্গে যুক্তটা থাকতে পেরেছে। আর আগে বানের পরে খুব পাওয়া যেত, আর এখন তো এমনিতে বৃষ্টি কম, বানও হয় কম। সেক্ষেত্রে এই পেশার সঙ্গে যুক্ত মানুষজন অনেক কমে গেছে। কিছু মানুষ এখনও কাজ করছে, এবং এই সোনা যারা ধুই তাদের একটা সমিতি করারও চেষ্টা করা হয়েছিল মোটামুটি আজ থেকে বছর 20 আগে। আচ্ছা। এবং একটা সমিতিও হয়েছিল। তো সরকারিভাবে স্বীকৃতি পায় নাই, বা তারা কোনো সরকারিভাবে পায়নি। তবে এরা যেভাবে করে তাতে আমার মনে হয় যে কিছু একটা এদের পাওয়া দরকার, বা এরা যে এই জিনিসটাকে বাঁচায় রেখেছে। মানে এমনও মানুষ আছে যাদের পাটা নাই, ভালো পাটা নাই, ওই যেটাতে ধুই সেই পাটাটা নাই, অন্য বাড়ির কারো পাটা নিয়ে আসে ধুই, ঠিক আছে। সেক্ষেত্রে এদের মোটামুটি চলে যায়, ঠিক আছে, খুব ভালোভাবেই রোজগার করে মোটামুটি। তো চলুন আমরা শুনলাম কিভাবে ওরা সোনা খোঁজে, কবে থেকে খুঁজছে, দেখি কি পেয়েছে ওরা, সেটা অবশ্যই দেখাবো। আজকে কি পেয়েছে দেখি। ওটা তোলা যাবে ওটা একেবারে পাটাটাকে? আচ্ছা, বিন্দুটা দেখুন, এইটা হলো সোনা। এই যে চকচক করছে, এই দেখুন। আমি খুব জুম করে দেখাচ্ছি
ওনারা বাড়িতে নিয়ে কিন্তু কাজ করতে করতে মাটি ঘাঁটতে ঘাঁটতে এটা দেখেন, এই দেখুন এইটা হচ্ছে সোনার একটা ছোট্ট কুচি। এটাই একটু একটু করে জমাতে 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 অনেকটা হয়। ওই দেখো বাড়ি দেখি গো, ওই দেখুন ওই বাটিতে কই দেখেন ওকে সিটটাই দেখি। হ্যাঁ দেখো পাটার অবস্থা দেখুন, হ্যাঁ, অভাবে অভাবে পাটাটার অবস্থা দেখুন। দেখুন পাটা, মানে দাঁড়ান একটু, এটা একটা কাঠের পাটা, সেটারও অভাব। সেই অভাবের মাঝখানে ওরা এখনো ওই পাটাটা কোনখানটাকে দেখেন, কাঠের পাটাটা দেখুন ভেঙে গেছে, এই দেখুন এই দিকটা কাজ করতে করতে। ওইটা বড় আছে, ওইটা সাইজ একটু বড় আছে। কোনটা? ওই পাটা, কোনটা ওঠে গো? ওই তো দেখা যাচ্ছে। ওই কাজ ওটা কোনো ইয়া নেই, কথা নেই। মোটামুটি গত সপ্তাহে কিরকম হয়েছিল যদি একটু আইডিয়া দেন? কারো 400, কারো 500, কারো 700, যার যেমন মাল। কারুর 500, কারুর 700। 1000 আপ টু 1000 পর্যন্ত সপ্তাহে, হুম, আপ টু 1000 পর্যন্ত, 1000 পর্যন্ত এক সপ্তাহে ওরা মানে 1000 টাকার মতো। এক সপ্তাহ 7 দিনে 1000 টাকা রোজগার করে। 700 1000 টাকা রোজগার করে। কিন্তু অ্যাকচুয়াল সোনার দাম Actually হয়তো সোনার ওটা দামে বেশি হয় হবে, নাই। হয়তো ওটা বেশি হবে। হয়তো 4 ভাগের 1 ভাগ পায়, বাকিটা চলে যায়। যে কিনে সে হয়তো পায় বা কারো। তাহলে আমার ভিডিও এই মুহূর্তে বলি আপনাদের, যদি কোনো কর্তৃপক্ষ দেখেন, কর্তৃপক্ষের কোনো অফিসার বা কেউ দেখেন যারা এদের জন্য কিছু করতে পারবেন, তো তাদের উদ্দেশ্যে বলি যদি পারেন দেখুন চেষ্টা করে যদি এদের জন্য কিছু করা যায়। তাহলে এই অদ্ভুত ধরনের ভিডিও আপনাদের কেমন লাগলো? এই মানুষগুলো এখানে এখানে কিভাবে রোজ এই কাজ করে যাচ্ছে, এইভাবে তারা অর্থ উপার্জন করে যাচ্ছে এত কষ্টের মধ্যে। আমার মনে হলো এটা আপনাদের সামনে তুলে ধরাটা খুব দরকার, ওদের কথা আপনাদেরকে বলার খুব দরকার। ওদের কিছু মানে সহায়তার প্রয়োজন আছে। দেখুন যদি ওদের জন্য কিছু করা যায়। আর যদি এই ভিডিওটা আপনাদের কোনো জায়গায় ভালো লাগে তাহলে ভিডিওটাকে একটা লাইক আর আমার চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন, তার কারণ এইরকম অদ্ভুত অদ্ভুত ভিডিও আমার চ্যানেলে আসতেই থাকে। তো ভিডিও আমি এখানেই শেষ করছি। শেষ করার সময় সেই কথাটি আরেকবার বলবো, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, বেড়াতে থাকবেন আর করবেন সেটাই যেটা আপনার হৃদয় চায়। দেখা হচ্ছে আবার নতুন কোনো ভিডিওয়ে, নতুন কোনো গল্প নিয়ে। বাই।